ফাইন, এতক্ষণে তোমাদের ভয়েসটা আমার কাছে ক্লিয়ার লাগতেছে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি তোমার কোশ্চেন 5 পর্যন্ত ডিসকাস করেছি না গতকালকে, প্যারাসাইটোলজি। আজকে তোমার প্যারাসাইটোলজি প্লাস মাইক্রোলজির কিছু পার্ট শুধু ডিসকাস করে দিলাম। তোমাদের 6 নাম্বার কোশ্চেন ছিল মেনশন দ্য মোড অফ ট্রান্সমিশন অফ এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস। এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস তোমাদের কি মনে আছে এটা কোন গ্রুপের মধ্যে পড়তেছে? নেমাটোড? ইজ ইট নেমাটোড? ইজ ইট সিস্টোড অর ইজ ইট ট্রেমাটোড? এটা কি মনে আছে? এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস কোন হেলমিন্থের মধ্যে পড়ছে? ইউ রিমেম্বার ইট? আচ্ছা, এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস ছিল একটা নেমাটোডের মধ্যে পড়ছে, এবং এটা নেমাটোডের মধ্যে আমরা দুইটা গ্রুপ করেছি, একটা হচ্ছে ইন্টেস্টিনাল এন্ড অ্যানাদার হলো টিস্যু। ইন্টেস্টাইনের মধ্যে লার্জ ইন্টেস্টাইনে কিন্তু এন্টেরোবিয়াস এটা কিন্তু থাকতেছে। হ্যাঁ, কারণ এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস মোড অফ ট্রান্সমিশনটা খুব ইম্পর্টেন্ট। মোটামুটি হেলমিন্থ গুলো কিন্তু তোমার ইনজেকশন অফ ফুডের সাথে যদি একটা হয়, যেমন পিকোরাল রুটে ট্রান্সমিট হয়, তবে এই ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট অটো ইনফেকশন লিখতে হয়। অটো ইনফেকশন বিকজ দে লিজ এগ অ্যারাউন্ড দ্য পেরিএনাল রিজন। সেখান থেকে যদি ফিঙ্গার স্ক্র্যাচিং করা হয় and throw the finger into our so সেই জন্য বলতেছে অটো ইনফেকশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অটো ইনফেকশন। এখানে অটো ইনফেকশনের জন্যই কিন্তু মেইনলি এই কোশ্চেনটা দেওয়া আছে যে তোমরা অটো ইনফেকশনটা লেখো। সো এখন আরো কিছু জানতে হবে, হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ অটো ইনফেকশন। অনেক সময় জিজ্ঞেস করতে পারে অটো ইনফেকশন করে এরকম কিছু এক্সাম্পল দাও। Enterobius vermicularis, one type of auto infection. Number 2, Tinea saginata নাকি Tinea solium কোনটা করে থাকে auto infection? Students tell me. Anyone tell me? Tinea saginata or Tinea solium, which causes auto infection? কোনটা খারাপ বলো তো, Tinea saginata নাকি Tinea solium? এইটা অন্তত which is harmful for us, Tinea saginata or Tinea solium? Tinea solium কি পর্ক খেলে হয় নাকি কাউস বিফ মিট খেলে হয়? তোমরা যারা পুরাতন তারা যদি কিছু আনসার করো ভালো, আর যারা নিউ কামার প্লিজ আপনারা চ্যাপ্টার গুলো পড়েন। আমি কিন্তু অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছি, ওদের সাথে কনসাল্ট করেন, ডিসকাস করেন কি কি অ্যাসাইনমেন্ট দিয়েছি, কমপ্লিট করেন, তা না হলে কিন্তু ধরতে পারবেন না। আচ্ছা দেখো, তাহলে লিখো অটো ইনফেকশনের কজের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে টিনিয়া সোলিয়াম। টিনিয়া সোলিয়াম যেটা পর্ক মিট খেলে হয়, নিউরোসিস্টিসার্কোসিস হচ্ছে, সেটা হলো অটো ইনফেকশন হচ্ছে। 2 নাম্বার লেখো এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস which also causes auto infection. আরেকটা জিনিস করে অটো ইনফেকশন, যেমন প্রোটোজোয়া গ্রুপের মধ্যে ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম, যেটা স্পোরোজোয়া গ্রুপের মধ্যে ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম which also causes auto infection. আচ্ছা, নেক্সট পার্ট লেখা আছে লিস্ট দ্য ক্লিনিক্যাল কন্ডিশন caused by Ascaris lumbricoides. List the clinical condition which caused by Ascaris lumbricoides. Ascaris lumbricoides is one example of intestine, especially is a small intestine. Okay, এখন স্মল ইন্টেস্টাইনের যেহেতু একটা পার্ট, তো এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ক্লিনিক্যাল কন্ডিশন গুলো সুন্দর করে বলতে হবে। সার্জিক্যাল কন্ডিশন, মেডিকেল কন্ডিশনের মধ্যে পড়তেছে কিছু আছে, যেমন লাংসে কি কন্ডিশন তৈরি করে থাকে, এই জিনিসগুলো তোমাদেরকে ভাগ করে বলতে হবে। সার্জিক্যাল কন্ডিশনটা মাস্ট তোমাদেরকে কিছু লিখতে হবে, যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, অথবা তোমার বাইল ডাক্টে যদি এটা যায় তাহলে বিলিয়ারি অবস্ট্রাকশন খুবই একটা ইম্পর্টেন্ট, অবস্ট্রাকটিভ জন্ডিস। তারপরে তোমাদের অ্যাপেন্ডিক্সে যদি এটা এন্টার করে তাহলে অ্যাপেন্ডিসাইটিস, এটা কিন্তু উল্লেখ করতে হবে। হ্যাঁ, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ইন্টিসাসেপশনস, অ্যাপেন্ডিসাইটিস, তারপর বিলিয়ারি অবস্ট্রাকশন, চারটা হলো সার্জিক্যাল কন্ডিশন। এই সার্জিক্যাল কন্ডিশন দিয়ে 4টা 5টা কথা লিখতে হবে। আর আদার মেডিকেল কন্ডিশনের মধ্যে তোমাকে লিখতে হবে যে লাংসে কি মাইগ্রেট হলে কি তৈরি করতেছে, সিস্টেমিক কিছু ফিচার থাকলে সেইগুলো ইনক্লুড করতে হবে, কিন্তু সার্জিক্যাল কন্ডিশনটা বাদ দেওয়া যাবে না। অনেক সময় সার্জিক্যাল কন্ডিশন কি তৈরি করে সেটা স্পেসিফিক ভাবে লিখে দেয়, এই জিনিসটা তোমাদের হসপিটালে দেয়। সার্জিক্যাল কন্ডিশন প্রডিউসড বাই দ্য Ascaris lumbricoides, সার্জিক্যাল কন্ডিশন।
Number 7, name 2 examples of the tissue nematodes. আমি তো নেমাটোডটাকে বলেছি দুইটা, একটা হচ্ছে ইন্টেস্টিনাল, নেক্সট হচ্ছে টিস্যু। টিস্যুর মধ্যে আমি তোমাদেরকে বেশ সুন্দরভাবে বলেছিলাম লিম্ফ্যাটিক নেমাটোডস, তারপরে সাবকিউটেনিয়াস টিস্যু, এরপরে সেরাসের মধ্যে কি কি থাকে। তাহলে দুইটা যেহেতু এক্সাম্পল দিছি, সো তোমরা প্রথমে লিখবা উচেরিয়া ব্যানক্রফটি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট which causes filariasis। হ্যাঁ, উচেরিয়া ব্যানক্রফটি, উচেরিয়া ব্যানক্রফটি নাম্বার 1। নাম্বার 2 যেমন ধরো তোমাদের করতে পারে ব্রুজিয়া মালাইটিস which also causes lymphatic filariasis। এনাদার আরো কিছু লিখতে পারো টিস্যুর মধ্যে, ব্লাইন্ডনেস করে থাকে লোয়া টিস্যুর মধ্যে থাকতেছে, যেমন অনকোসার্কা ভলভিউলাস। এই জিনিসগুলো এক্সাম্পল হিসেবে মনে রাখতে হবে। হ্যাঁ, মনে রাখো, যাতে চারটা থাকলে চারটা, তিনটা বললে তিনটা, দুইটা বললে দুইটা লিখতে পারো। Outline the simple and microscopic findings of the elephantiasis। আচ্ছা, elephantiasis এটা কি মনে আছে? এটা পজিটিভ এজেন্ট কি? What is the causative agent of elephantiasis? উচিরিয়া ব্যানক্রফটি ম্যাম। ওকে, তাহলে এলিফ্যান্টিয়াসিস হচ্ছে উচিরে ব্যানক্রফটি এটা করে থাকে না। তাহলে এলিফ্যান্টিয়াসিস ইজ এ এক্সাম্পল অফ ক্লাসিক্যাল আর ইজ ইট অকাল ফাইলারিস? কোনটা? ক্লাসিক্যাল ফর্ম নাকি অকাল্ট, যেটা লুকাইতে থাকে দেখা যায় না, কোনটা? এলিফ্যান্টিয়াসিস কি ভিজিবল? এলিফ্যান্টিয়াসিস কি ভিজিবল আর নাকি এটা তোমার হাইড করে থাকে বলো তো? ক্লাসিক্যাল যেগুলো প্রত্যেকটা চোখে দেখা যায়, আপনার এলিফ্যান্টিয়াসিস পা মোটা হয়ে যাচ্ছে, হাত মোটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন চোখে হাইড্রোসিলি ফর্মেশন হচ্ছে, দেয়ার ইজ সোয়েলিং অফ দা স্ক্রোটাম, হাইড্রোসিলি, এটা চোখে দেখতে পাচ্ছো, একটা অ্যাসাইটিস হতে পারে চোখে দেখতে পাচ্ছো, দ্যাট ইজ ক্লাসিক্যাল ফাইলেরিয়াসিস। এগুলার এক্সাম্পল হচ্ছে এলিফ্যান্টিয়াসিস অথবা হাইড্রোসিলি অথবা কাইলোইরিয়া, ইউরিনের মধ্যে দিয়ে হোয়াইট লিম্ফ পাসিং হবে, এটাকে বলা হয় কাইলোইরিয়া। তারপর অ্যাসাইটিস হতে পারে। These are example of classical filariasis। তা আমি এখানে জানতে চাইছি এলিফ্যান্টিয়াসিস বলে দিয়েছি, স্যাম্পল কি আর মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস কি। স্যাম্পল তোমাকে আমাকে লিখতে হবে। আমাদের মেইন টার্গেট হচ্ছে উচিরিয়া ব্যানক্রফটি। প্রথমে এটা বাইট, স্যাম্পলাই বাইটে তোমার কি করছে, কিউলাক্স মসকিটো বাইটে তোমার লিম্ফ্যাটিক চ্যানেলে কিন্তু এন্টার করে, ফ্রম লিম্ফ্যাটিক চ্যানেল ইট এন্টার ইনটু ব্লাড, ব্লাড থেকে পেরিফেরিতে আসে, যেটা কি মাইক্রোফাইলেরিয়া। তো ইন দিস কেস হুইচ স্যাম্পল ইজ টেকেন বলো তো, তুমি কোন স্যাম্পলটা চাবা? ব্লাড নাকি লিম্ফ্যাটিক ভেসেল, কোনটা নিবা তুমি? কোনটা তোমার জন্য? যেহেতু ওইটা ব্লাডে চলে আসছে তাহলে তো ব্লাড স্যাম্পলটাই নেওয়া উচিত। এটাই তো বলতেছি, তাহলে ব্লাড লিখবা, যে পেরিফেরাল ব্লাড বা ক্যাপিলারি ব্লাড, পেরিফেরাল ব্লাড। তুমি কি ওই যে সেন্ট্রাল ভেইনে ব্লাড নেওয়া যাবে না, একদম পেরিফেরাল যে ক্যাপিলারি থেকে যে ব্লাড আমাদের ফিঙ্গার, সেখান থেকে ব্লাড নিতে হবে। তাহলে স্যাম্পল হচ্ছে ব্লাড। কখন নিবা তোমরা ব্লাডটা? দিনে না রাতে? ইউজুয়ালি এটা টেকেন করতে হয় কখন? যেহেতু রাতে এটা কনসেন্ট্রেশন বাড়ে, রাতে ম্যাম, রাতে 10টা থেকে 4টা পর্যন্ত, 10 PM to 4 PM পর্যন্ত, বিকজ দে মাইগ্রেট ফ্রম লাং টু পেরিফেরি, অক্সিজেন কনসেন্ট্রেশন পেরিফেরিতে হয়ে যায়, ভ্যাসোডাইলেশন হয়, সেজন্য রাতের বেলা আসে। কিন্তু রাতে কি সম্ভব? ইজ ইট পসিবল টু টেক স্যাম্পল এট নাইট? আমাদের পক্ষে, আমরা কি রাতে বলবো আসতে আপনি 10টা থেকে 4টার মধ্যে আসেন, আমরা তখন আপনার জন্য ব্লাড নিব, এটা বলবো পেশেন্টকে? কি করতে হবে বলতো? আমাদের তো একটা প্রভোকেটিং একটা টেস্ট করতে হবে না? যাতে এমন একটা ড্রাগ দিতে হবে যাতে মাইক্রোফাইলেরিয়াটা তোমার লাংস থেকে ইজিলি পেরিফেরিতে আসে। দিনের বেলায় আমরা পেশেন্টকে বলবো আপনি দিনের বেলা আসবেন, আসার পর আমরা একটা মেডিসিন খাওয়াই দিব, টু গিভ এ মেডিসিন টু পেশেন্ট। হ্যাঁ, পেশেন্টকে দিতে হবে এন্ড বলতে হবে টু টেক দ্য মেডিসিন। কোন মেডিসিন? হুইচ মেডিসিন ইজ টেকেন ফর প্রভোকেটিং টেস্ট? একটা মেডিসিন কিন্তু নেওয়া হয়, DEC মানে কি? DEC, what is the meaning of DEC? What is the meaning of DEC? Diethyl carbamazine, diethyl carbamazine। ওকে, এই মেডিসিনটা যখন দিনের বেলা দিবা
হাফ এন আওয়ার পরে তোমরা যদি ব্লাডটা কালেকশন করো তাহলে তোমরা মাইক্রোফাইলেরিয়া পাবে। চেস্টের থেকে, লাংসের থেকে, ফ্রম লাংস মাইক্রোফাইলেরিয়া এন্টার ইনটু দা পেরিফেরাল ক্যাপিলারি। তখন তোমাদেরকে পেরিফেরাল ব্লাডটা তোমরা ড্র করতে পারবে। তো ড্র তো করলা, স্যাম্পলটা নিলা, স্যাম্পল লিখবা ব্লাড, পেরিফেরাল ব্লাড কখন নিতে হবে সেটা লিখতে হবে। আর প্রভোকেটিং টেস্ট, ইসি প্রভোকেটিং টেস্ট, এটা তোমাদেরকে কথায় লিখতে হবে স্যাম্পলের। এরপরে দেখো লিখো মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস অফ এলিফ্যান্টিটিস। কি পাবা? অ্যাডাল্ট ওয়ার্ম নাকি তোমরা মাইক্রোফাইলেরিয়া, কোনটা লিখবা বলো তো? অ্যাডাল্ট ওয়ার্ম অফ দ্য উচিরে ব্যানক্রফটি নাকি মাইক্রোফাইলেরিয়া অফ দ্য উচিরে ব্যানক্রফটি, কোনটা পাবা? পেরিফেরাল ব্লাড ফিল্ম করবা, একটা থিক ফিল্ম করবা, জেমস স্টেন অথবা লেশমান স্টেন, যেটাই করো। Which form is taken? Which form is found in our under microscope? Anyone tell me? Adult worm lives in the lymphatic channel. Then it convert into microfilaria, which enter into the lungs, to the capillary. From lungs, it enter into the peripheral capillary. তাহলে তুমি যে পেরিফেরাল ক্যাপিলারি নিচ্ছ, কোন ফর্মটা পাবা? একটা নিজেরাই চিন্তা করো। অ্যাডাল্ট ওয়ার্মটা পাবা, মাইক্রোফিলারি ফর্মটা পাবো। হ্যাঁ, মাইক্রোফাইলেরিয়া ওয়াইড জানো কত? আরবিসি ডায়ামিটার যত, মাইক্রোফাইলেরিয়া ডায়ামিটার তত, 7 মাইক্রোমিটার। কিন্তু লঙ্গার হচ্ছে বেশি, 270 মাইক্রোমিটার হবে। এই 7 মাইক্রোমিটারের কারণে সে ক্যাপিলারির মধ্যে দিয়ে পাসিং হয়। আরবিসি যেমন ক্যাপিলারির মধ্যে দিয়ে পাস হয়, সাইজ হলো 7, ঠিক মাইক্রোফাইলেরিয়ার ডায়ামিটারও কিন্তু 7 মাইক্রোমিটার। সো ইট ক্যান ইজিলি এন্টার ইনটু দা ক্যাপিলারি। এই কথাটা প্লিজ আপনারা কেন ভুলেন আমি বুঝি না। দুইটা ফর্ম থাকে, অ্যাডাল্ট ওয়ার্ম আর মাইক্রোফাইলেরিয়া। আমরা ব্লাড নিলে ব্লাডের মধ্যে মাইক্রোফাইলেরিয়া, তোমাদের কিন্তু অস্পিতে দেয়, একটা কোশ্চেন থাকে, হোয়াট ইজ দা মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস অফ এলিফ্যান্টিটিস। অস্পিতে একটা পিকচার দিয়ে কিন্তু দেখাবে যে সাপের মতো একটা ব্লাড পেয়ে দেখা যাচ্ছে একটা ওয়ার্ম টাইপ পিকচার। তুমি কিন্তু অনেক সময় লিখে রাখো অ্যাডাল্ট ওয়ার্ম, ব্লাডে কোনো অ্যাডাল্ট ওয়ার্ম পাবে না, এত বড় একটা ওয়ার্ম। অ্যাডাল্ট ওয়ার্মের বাচ্চা যেটাকে বলে মাইক্রোফাইলেরিয়া, ওইটা ব্লাডে পাবে। That also looks like a worm, মানে ন্যারো প্যাকেট, সেটি লিখতে হবে মাইক্রোফাইলেরিয়া is found under microscope. ওকে, তাহলে তোমার স্যাম্পল কালেকশনের মধ্যে প্রথমে লিখবা স্যাম্পল পেরিফেরাল ব্লাড। নাম্বার 2 লিখতে হবে ব্লাড is taken from 10 pm to 4 pm, DEC provocating test। বুঝছো? যে carbamazepine is given to the patient at day and after half an hour blood is collected from the patient. এটাকে বলে ইসি প্রভোকেটিং টেস্ট। এটা লিখতে হবে, এটা না লিখলে তোমাদের ডায়াগনোসিস ইনকমপ্লিট হবে। ওকে, নাম্বার 8 যে কোশ্চেনটা দিলাম, নেম দ্য প্যারাসাইট ফাউন্ড ইন দ্য ব্লাড। একটা বলো তো প্যারাসাইট ব্লাডে পাওয়া যায়। কালকে এই কোশ্চেনগুলোর মধ্যে আলোচনা করে ফেলছি। এই যে দেখেন, রাইট দ্য মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস অফ দ্য প্লাজমোডিয়াম ফালসিপারাম। প্লাজমোডিয়াম ফালসিপারাম পেতে হলে আমরা কোন স্যাম্পলটা নিয়ে থাকি? মাইক্রোস্কোপিক ফাইন্ডিং, ইউরিন, ব্লাড নাকি টিস্যু, কোনটা নেই? একটা ম্যালেরিয়া হলো প্লাজমোডিয়াম ফালসিপারাম দিয়ে। এখন ডায়াগনোসিস করব, স্যাম্পল কি নিব? ব্লাড, থিক ফিল্ম করি, থিন ফিল্ম করি, সো ব্লাড দিতে হবে। তাহলে একটা ফাইন্ডিংস আমি তোমাদেরকে বলতেছি, নেম দ্য প্যারাসাইটস ফাউন্ড ইন দ্য ব্লাড। ব্লাডের মধ্যে পাওয়া যায় এমন কিছু প্যারাসাইটের নাম বলো। টেল মি, এটা বলো কি পাওয়া যায়। আমি কিন্তু বলে দিছি, কিছুক্ষণ আগে বললাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। হ্যাঁ, প্লাজমোডিয়াম বলবা, ফালসিপারাম তো একটা স্পেসিস। ভাইভেক্স, প্লাজমোডিয়াম ফালসিপারাম অথবা ওভালি অথবা ম্যালেরি প্রত্যেকটাই কিন্তু পাওয়া যায়, সেই জন্য লিখতে হবে অ্যাজ এ হোল প্লাজমোডিয়াম। নাম্বার 2, এলিফ্যান্টিসিসে কি পাচ্ছ? এটা কি পেরিফেরাল ব্লাড নিচ্ছ না, তাহলে কি পাচ্ছ? তাহলে এখানে এই যে আমি কিছুক্ষণ আগে বললাম এলিফ্যান্টিসিস, ইন কেস অফ এলিফ্যান্টিসিস পেরিফেরাল ব্লাড ইজ টেকেন। তাহলে পেরিফেরাল ব্লাডের মধ্যে তোমরা কি পাচ্ছ? কোন প্যারাসাইটটা পাচ্ছ? উচিরিয়া ব্যানক্রফটি তার মাইক্রোফাইলেরিয়া। মাইক্রোফিলারি ফর্ম অফ দ্য উচিরিয়া ব্যানক্রফটি। কিন্তু লিখতে হবে মাইক্রোফাইলেরিয়া অফ উচিরিয়া ব্যানক্রফটি। তাহলে এটা হচ্ছে সেকেন্ড। আর কিছু ব্লাডের মধ্যে আরেকটা কালা জ্বরের কি লেশমানিয়া ডোনোভানি। ব্লাডের বাফি কোড নিলে কিন্তু আমরা লেশমানিয়া ডোনোভানি পেতে পারি। তাহলে লিখে রাখেন
বাকি কোড এক্সামিনেশন করলে লেশমানিয়া দোনো ভানি। লেশমানিয়া দোনো ভানি। ওকে, এই জিনিসটা লিখে রাখো, এটা যাতে মিস্টেক না হয়। আচ্ছা, give the mechanism of anemia in hookworm and plasmodium infection, দুইটা কিন্তু দিয়েছি। প্রথমে একটা তোমাদের কোশ্চেন দিতে পারে causes of anemia in parasite as a whole, তাহলে তোমার কিছু প্রোটোজোয়ার মধ্যে লিখবা, কিছু হেলমিন্থের মধ্যে লিখবা। প্রোটোজোয়ার মধ্যে যেমন ধরো যেগুলা তোমার এনিমিয়া করে, নাম্বার 1 একটা হলো প্লাজমোডিয়াম ইনফেকশনে, যেমন প্লাজমোডিয়াম ফালসিপারাম ইনফেকশনে কিন্তু সিভিয়ার এনিমিয়া হয়, যেহেতু অল স্টেজ অফ আরবিসি ইনফেক্ট করে, সো এনিমিয়া হবে ইন প্লাজমোডিয়াম ফালসিপারাম। এক নাম্বার। নাম্বার 2 কালাজ্বর। In case of কালাজ্বর, লেশমানিয়া দোনো ভানি ইনভলভস করে বোন ম্যারো, বোন ম্যারোটাকে ইনভলভস করতেছে, সো এনিমিয়া হতে পারে। তাহলে প্রোটোজোয়ার মধ্যে দুইটা ইম্পর্টেন্ট কজ, প্লাজমোডিয়াম ফালসিপারাম এন্ড লেশমানিয়া দোনো ভানি। আর হেলমিন্থের মধ্যে ইম্পর্টেন্ট হলো হুকওয়ার্ম, অ্যানকাইলোস্টোমা ডিওডোনালি, যেটা হচ্ছে হুকওয়ার্ম না, এগুলা কিন্তু করে থাকে তোমার ইনফেকশন, এনিমিয়া। আরেকটা হলো ডাইফাইলোবোথিয়াম লাটাম, ভিটামিন B12 deficiency করে, which also causes anemia. Diphyllobotium latum, হুকওয়ার্ম, এরপরে অ্যাসকারিস লাম্ব্রিকার্স, এগুলো প্রত্যেকটাই কিন্তু করে থাকে। এখন এগুলো প্রত্যেকটা মেকানিজম আপনাদেরকে বলতে হবে, যেমন হুকওয়ার্মে কেন, কারণটা কি। আচ্ছা, প্রথমে বলে থাকি প্লাজমোডিয়াম ইনফেকশনে কেন হতে পারে এনিমিয়া। নাম্বার 1 লিখো, অল স্টেজ অফ দ্য আরবিসি আর ইনফেক্টেড। প্লাজমোডিয়াম ফালসিপারাম ইনফেকশনে কেন ম্যালেরিয়া হচ্ছে, অল স্টেজ অফ দ্য আরবিসি ইনফেক্টেড, প্রত্যেকটা। তাহলে তোমার আরবিসি ব্রেকডাউন হচ্ছে হয়ে অল স্টেজ অফ আরবিসি যেহেতু ইনফেক্ট হয়, আরবিসি ব্রেকডাউনটা বেশি হচ্ছে, which also causes severe anemia. নাম্বার 2 লিখো, আমরা একটা সাইটোকাইনের কথা উল্লেখ করেছিলাম প্লাজমোডিয়ামের ক্ষেত্রে, মনে আছে কি? একটা সাইটোকাইন আছে যেটা বোন ম্যারোকে সাপ্রেস করে, ইন্টারলিউকিন 1, 6, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এই তিনটার মধ্যে একটা। আমি যখন প্লাজমোডিয়াম ফালসিপারামের সেরিব্রাল ম্যালেরিয়া প্যাথোজেনেসিস পড়িয়েছি, সেখানে দেখিয়েছি, বললাম যে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর which also causes bone marrow suppression, এটা সেকেন্ড। নাম্বার 3, auto antibody formation against RBC, auto antibody formation against RBC বা hemolysis। ওকে, আরেকটা জিনিস হয়, আচ্ছা এই জিনিসগুলো মনে রাখলে হবে, এই তিনটা মেজর তোমাদের কম্পোনেন্ট, দ্যাটস অলসো কজেস এনিমিয়া। আর হুকওয়ার্মের মধ্যে আছে, হুকওয়ার্ম যেহেতু এটা তোমার একটা পাংচার করে, কন্টিনিউয়াস পাংচার কারণে দেয়ার ইজ কন্টিনিউয়াস লস অফ ব্লাড, and during puncturing there is release of anticoagulant, যেহেতু রিলিজ হয়, so there is no coagulation হবে না, there is continuous bleeding, অ্যান্টিকোয়াগুলেন্ট যে রিলিজ হয় এই কথাটাই লিখতে হবে হুকওয়ার্ম। আর ডাইফাইলোবোথিয়াম লাটাম যদি দেয়, এটা লিখতে হবে it release fatty acid which inhibits the absorption of the vitamin B12, vitamin B12 impair করতেছে, so that's why there is causes vitamin B12 deficiency and ultimately causes megaloblastic anemia, mainly causes megaloblastic anemia. Okay, any question, is it related to parasitology? Students, any question? তোমরা কি কিছু শুনতে পাচ্ছো? তোমাদের কি পড়াশোনায় কোনো আগ্রহ আছে, নাকি আমার চেহারা দেখতে বোর হয়ে যেতেছো? ম্যাডাম তো সারাক্ষণ ম্যাডামই ক্লাস নেয়, আর কত ক্লাস করবো? আমারও তোমাদের ক্লাস নিতে নিতে আমিও টায়ার্ড। শুনতেছো নাকি তোমরা ওই যে আমার সামনে স্মার্টফোনে চালায় চলে গেছে? আমি জানি তোমরা চলে যাও, কিছু করার নাই, আমারও বলতে হবে, কিছু করার নাই। এখন বুঝতেছো ম্যাডাম কত বলে, পরীক্ষার সময় বুঝবা ম্যাডাম যে কত কথা বলে, কারণটা কি বারবার বলি, কারণ যে তোমাদেরকে মনে করাই দিতে পারি, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখো, শুনে 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 যাতে মনে রাখতে পারো, কথা বুঝছো? আচ্ছা, নাও মাইকোলজি। মাইকোলজি থেকে তোমাদের একটা কোশ্চেন দেয়, ওই একটা কোশ্চেন মাস্ট আনসার করতে হবে, তোমাদের কোনো অপশন নাই। মাইকোলজিটা বাদ দিবা সম্ভব না,
মাইক্রোলজির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু মনে রাখো। আমি কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লাসিফাই ফাঙ্গাস অ্যাকর্ডিং টু মরফোলজি অনুযায়ী ক্লাসিফিকেশন লিখবা। মোল্ড, ইস্ট, ইস্টের মধ্যে আবার তোমার একটা সার্কুলার প্লাস সিরো হাইফি, প্রত্যেকটা প্যাটার্নে তোমার এক্সাম্পল দিবা। মোল্ডের মধ্যে লিখবা কোনটা হাইফি, যেটা সেফ নাকি, এই কথাগুলো দিয়ে লিখতে হবে। ইস্ট ইজ এর মধ্যে সিউডো হাইফি থাকে অনলি প্রেজেন্ট ইন দা ক্যান্ডিডা অ্যালবিকাস। এই কথাগুলো আপনাদের গ্রাফের আকারে সুন্দর করে ডিজাইন করে লিখতে হবে। স্যার আপনাদেরকে ক্লাসিফিকেশন পড়িয়েছে, মেজবা স্যার, ওইটা ফলো করবেন। নেম 3 রিলেশনস অফ দা ক্যান্ডিডা অ্যালবিকাস। ক্যান্ডিডা অ্যালবিকাস দিয়ে তোমাদের একটা কোশ্চেন দেয়, অস্পিতে খুবই দেয় এবং রিটেনে খুবই ইম্পর্টেন্ট। একটা ওরাল থ্রাশ দিবে, যেমন ধরো জিহ্বা, টাঙে একটা ওরাল থ্রাশ সাদা, অথবা ভ্যাজানাল এক্সামিনেশনে বললো যে হোয়াইট থ্রাশ। হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? যখনই দেখবে যে একটা ওরাল থ্রাশ, থ্রাশ হোয়াইট একটা প্লেগ, তাহলে তোমাদের ডায়াগনোসিস কি হবে বলো তো? টাং দেখ, ভ্যাজানা দেখ, অথবা বলবে যে ভ্যাজানাল ফ্লুইড এক্সামিনেশন করে ইস্ট পেল, রাউন্ড রাউন্ড জিনিস পেল মাইক্রোস্কোপে। হোয়াট ইজ দ্য ফাইন্ডিং বা হোয়াট ইজ দ্য প্রবাবল ডায়াগনোসিস? ম্যাম ক্যান্ডিডা অ্যালবিকাস, ক্যান্ডিডিয়াসিস। তাহলে ক্যান্ডিডিয়াসিস, আর ডায়াগনোসিস হলো পজিটিভ রেজাল্ট হলো ক্যান্ডিডা অ্যালবিকাস। এটা কিন্তু লিখে আসো অস্পিতে, তোমরা ছবি দেখবে। ওরাল থ্রাশ আমাদের আমাদের মাইক্রোবায়োলজি ইউনিটে আমি কিন্তু অস্পিড ছবিগুলো দিয়ে রাখছি। একটা জিহ্বার ছবি, টাঙ্গের উপরে দেখো হোয়াইট কোট। ওকে, আরেকটা আছে তোমার মাইক্রোস্কোপের ফাইন্ডিং দেওয়া আছে, যেখানে তোমার ভ্যাজাইনাল ফ্লুইডের পরীক্ষা করতে রাউন্ড রাউন্ড গ্রাম স্টেনিং করলে গ্রাম পজিটিভ হবে, বেগুনি কালার ভায়োলেট। আর যদি একটা ওয়েট ফিল্ম করে শুধু রাউন্ড রাউন্ড স্ট্রাকচার, সাথে বার্ডিং ইস্ট ফর্মে থাকে। নেম 3 লেশন বললে তোমাদের লেশন গুলো একটু সুন্দর করে পড়তে হবে। একটা সুপারফিশিয়াল, একটা কিউটিনিয়াস, আর একটা সিস্টেমিক, এভাবে দিয়ে প্রত্যেকটা সুন্দর করে দিতে হবে। সুপারফিশিয়াল, মিউকোকিউটিনিয়াস, আরেকটা হলো সিস্টেমিক। এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়লে তুমি যেমন ওরাল থ্রাশ, এটা সুপারফিশিয়াল অথবা মিউকোকিউটিনিয়াস দুইটা গ্রুপে পড়ে থাকে। ভ্যাজাইনাল থ্রাশ, মিউকোকিউটিনিয়াস, কথা বুঝছো? গাটেও কিন্তু তোমার গাটেও কিন্তু ইনফেকশন হয়ে থাকে, ক্যান্ডিডিয়াসিস হয়, থ্রাশ হয়। তো এটা হচ্ছে মিউকোকিউটিনিয়াস। আর সিস্টেমিক এর মধ্যে এনি সিস্টেমিক ডিজিজ, এনি অর্গান মেবি ইনভলভ হতে পারে। তাদেরকে এই জিনিস মাস্ট করতে হবে। তো কি কি জিনিস? লেশনটাকে যদি কখনো লেশন দেয়, 3টা ভাগে ভাগ করবে: সিস্টেমিক, কিউটিনিয়াস, মিউকোকিউটিনিয়াস এন্ড সুপারফিশিয়াল। এই 3টাকে প্ল্যাটফর্মে রেখে স্যার যেভাবে আপনাদেরকে দিচ্ছে ওই ওয়েতে লিখবেন। এরপরে তোমাদের জানতে চাই রিস্ক ফ্যাক্টর অফ দা ক্যান্ডিডা অ্যালবিকাস। রিস্ক ফ্যাক্টর একটা হচ্ছে ওল্ডার এলডারলি এজ, প্রেগন্যান্সি, তারপরে চিলড্রেন, ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট। ইমিউনোসাপ্রেসিভ গুলো কি কি কন্ডিশন হয় সেই কন্ডিশন গুলো লিখতে হবে। পেশেন্ট উইথ ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস, কেমোথেরাপি ড্রাগস, পেশেন্ট উইথ ডিজিজ, ক্যান্সার অর লিম্ফোমা, লিউকেমিয়া, পেশেন্ট গুলো এইচআইভি, এই পেশেন্ট কিন্তু ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট, কারণ এইচআইভি টা মাস্ট উল্লেখ করতে হবে। টিবি এরা হচ্ছে তোমার ইমিউনোসাপ্রেসিভ পেশেন্ট। তো কন্ডিশন প্লাস পেশেন্ট কন্ডিশন গুলো লিখে তোমাদেরকে রিস্ক ফ্যাক্টর গুলো মেনশন করতে হবে। হ্যাঁ, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, ডিজিজ, প্যাথোজেনেসিস, ল্যাব ডায়াগনোসিস। ল্যাব ডায়াগনোসিসের মধ্যে অবশ্যই জার্ম টিউবটার কথা আপনাদেরকে জানতে হবে। জার্ম টিউব, কনফার্মেটিভ টেস্ট, একটা ওয়েট ফিল্ম করলে কি পাইতে পারেন? হ্যাঁ, রাউন্ড ইস্ট উইথ বার্ডিং ইস্ট ফর্মে, এই কথাগুলো লিখতে হবে। স্যার যেভাবে পড়াইছে প্লিজ ফলো দ্য লেকচার অফ মেজবা স্যার। হ্যাঁ, নেম দ্য অপরচুনিস্টিক মাইক্রোঅর্গানিজম। Do you familiar with this term, opportunistic microorganisms? Students, তোমরা কি টায়ার্ড হয়ে যেতেছো? নো ম্যাম। তাহলে কেন? Why not respond with me? Name the opportunistic microorganism. ম্যাম এটা হচ্ছে যে ম্যাম ক্রিপ্টোককাস নিউফর্মিস, এটা হচ্ছে মাইকোলজিতে। আচ্ছা, ক্রিপ্টোককাস নিউফর্মেন্স দিয়ে কেন বলো? আমি বলছি মাইক্রোঅর্গানিজম। তাহলে প্রত্যেকটা প্ল্যাটফর্ম তোমরা লিখো। ব্যাকটেরিয়াতে কি কি আছে অপরচুনিস্টিক, ভাইরাসে কি কি আছে, প্রোটোজোয়াতে কি কি আছে, মাইক্রোলজিতে কি কি আছে, প্রত্যেকটা ধরে ধরে লিখলে দেখবো যে 2টা 3টা করে করে লিখে হতে পারতেছে। আমি কিন্তু বলি না অপরচুনিস্টিক ভাইরাস, অপরচুনিস্টিক ফাঙ্গাস দিতে পারে,
নেম 3 অপরচুনিস্টিক ফাঙ্গাস, তাহলে ফাঙ্গাসের নাম লিখতে হবে। নেম 3 অপরচুনিস্টিক ভাইরাস, 3 ভাইরাসের নাম লিখতে হবে। নেম 2 অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার নাম লিখতে হবে। কিন্তু আমি অ্যাজ এ হোল মাইক্রো অর্গানিজম দিয়েছি, সো মাস্ট ইনক্লুড করতে হবে, তোমাদেরকে হাইলাইট করতে হবে টাইটেল, দেন গিভ এক্সাম্পল। তাহলে নাম্বার 1 ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে কি কি থাকে বলো তো? অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া, এটা বলে শেষ আজকে কোর্সে। কি হইতে পারে বলো তো ব্যাকটেরিয়ার মধ্যে? একটা আছে যেটা আমাদের দেশ কমন, টিউবারকুলোসিস ম্যাম। হ্যাঁ, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এক নাম্বার। নাম্বার 2 আরেকটা কাছাকাছি আছে, চাচাতো ভাই যেটাকে বলে, কি জানি? মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ইন্ট্রাসেলুলার, লিখো এভিয়াম ইন্ট্রাসেলুলার, এই দুইটা কিন্তু মাস্ট। মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম, AVIUM, এভিয়াম ইন্ট্রা, INTRA, ইন্ট্রাসেলুলারি, CELLURE, সেলুলারি। এই দুইটার কথা লিখতেই হবে, এই দুইটা না লিখলে কমপ্লিট হবে না। এরপরে ভাইরাসের মধ্যে কি কি আছে অপরচুনিস্টিক ইনফেকশন করে বলো তো? এইচআইভি ভাইরাস। এইচআইভি, হ্যাঁ ওকে, ইটসেলফ ইমিউনোসাপ্রেসিভ। এইচআইভি হলো ইমিউনোসাপ্রেসিভ, এইচআইভি হলে ইমিউনোসাপ্রেশন কমে যায়, তখন অপরচুনিস্টিক অর্গানিজম গুলো দেখায়। কথা বুঝছো? তুমি এইচআইভি লেখার প্রয়োজন নাই, এমনি বলো কি কি করে, মানে তোমার অপরচুনিস্টিক। আচ্ছা বলো, বলতে পারো এইচআইভি ফার্স্ট। এরপর আর কি আছে? হার্পিস ফ্যামিলি গ্রুপের আছে না কিছু? Herpes simplex virus 1, herpes simplex virus 2, varicella zoster virus. It also causes opportunistic infection. ওকে, HIV একটা বললা, ঠিক আছে। আর কিছু আছে তোমাদের অপরচুনিস্টিক ইনফেকশন? সাইটোমেগালোভাইরাস, এপস্টেন বার ভাইরাস, হার্পেস ফ্যামিলির মধ্যে এই জিনিসগুলো। সাইটোমেগালোভাইরাস, এপস্টেন বার ভাইরাস যদি না লিখো, হার্পেস সিমপ্লেক্স ভাইরাস 1, 2, এপস্টেন বার ভাইরাস, সাইটোমেগালোভাইরাস মাস্ট। এগুলো হচ্ছে অপরচুনিস্টিক ইনফেকশন, যে কোনো ইমিউনোসাপ্রেশন হলে এই অর্গানিজম গুলো হবে। এইচআইভিটা তোমরা লিখো না, কারণ এইচআইভি ইটসেলফ কজেস ইমিউনোসাপ্রেশন। ইমিউনোসাপ্রেশন করলে আদার অর্গানিজম গুলো হবে। কথা বুঝছো? তুমি ইমিউনোসাপ্রেসড হলে এইচআইভি হয়ে যায় না, এইচআইভি হলে ইমিউনোসাপ্রেশন হয়, ঘটনাটা তাই। তাহলে তোমার হার্পেস ফ্যামিলির মধ্যে লিখো হার্পেস সিম্পলেক্স ভাইরাস 1, 2, varicella zoster virus, এপস্টেন বার ভাইরাস, সাইটোমেগালোভাইরাস। These also causes opportunistic viral infection. ওকে, এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। এরপর প্রোটোজোয়ার মধ্যে কি আছে? একটা ইম্পর্টেন্ট আছে যেটা অর্গান ট্রান্সপ্লান্ট করলে ট্রান্সমিট হয়। আমরা যখন অর্গান ট্রান্সপ্লান্ট করি, কাউকে দেই, তাকে কিন্তু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস দেওয়া হয়, তার ইমিউনিটি যাতে ওই অর্গানটাকে ডিস্ট্রয় না করে। ধরো তুমি কাউকে কিডনি ডোনেট করলা, তো কিডনিটা তো ওই পার্সনের জন্য ফরেন একটা পার্টিকেল না, একজনের কিডনি একজনকে দিতে হলে এমনি দেওয়া যায় না, কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। তো পেশেন্টের যাতে ইমিউনিটি যাতে ওই কিডনিটাকে ডিস্ট্রয় না করতে পারে, পেশেন্টকে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দেয়, তার ইমিউনিটিটাকে কমায় দেওয়া হয় যাতে কিডনিটা সার্ভাইভ করতে পারে। এখন আমাকে বলো, এরকম অর্গান ট্রান্সপ্লান্টেশন করলে একটা প্রোটোজোয়ার একটা অর্গানিজম ট্রান্সমিট হয়, which protozoa causes disease opportunistic infection during organ plantation, during organ transplantation? Anyone tell? বলতে কি পারবা? Toxoplasma gondii, which causes opportunistic infection during organ transplantation. So these are example of the opportunistic infection. আরেকটা লাস্ট অফ অল আরেকটা আছে ইন্টেস্টিনাল ডায়রিয়া করে থাকে কিছু প্রোটোজোয়ার মধ্যে, মনে আছে? ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম, আইসোস্পোরা বেলি, সাইক্লোস্পোরা, which also causes intestinal diarrhea, which causes diarrhea in immunosuppressive patient. ইমিউনোসাপ্রেসিভ পেশেন্টকে কিন্তু এরা ডায়রিয়া করে থাকে, এই জন্য এটাকে বলা হয় অপরচুনিস্টিক মাইক্রোঅর্গানিজম। লাস্ট অফ অল ফাঙ্গাস, টেল মি অপরচুনিস্টিক ফাঙ্গাস। ওদের কয়েকটা নেম কি কি আছে বলো তো অপরচুনিস্টিক ফাঙ্গাস? নাম্বার 1 কিছুক্ষণ আগে পড়ালাম একটা ফাঙ্গাস, ক্যান্ডিডা আলবিকান্স। আরো কিছু আছে যেমন মেনিনজাইটিস করে একটা, মেনিনজাইটিস করে একটা ফাঙ্গাস, সেটার নাম জানি কি? ওইটাও কিন্তু রাউন্ড সিস ইস্ট টাইপের। ক্রিপ্টোককাস নিউফরমেন্স, এই দুইটার নাম লিখতে হবে। তারপরে
আদার গুলা লিখতে হবে। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, যেটা তোমার ডাইমরফিক ফাঙ্গাস, ওই এক্সাম্পল গুলো চারটা লিখতে হবে। অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, পেনিসিলিয়াম, এইসব পাঁচটা মিউকোর ফাঙ্গাস, এইগুলো 5-6টার নাম কিন্তু তোমার মাইক্রোলজিতে দিতে। প্রথমে ক্যান্ডিডা আলবিটাস, মোস্ট কমন। নাম্বার 2 ক্রিপ্টোকক্কাস নিউফর্মিস, which causes meningitis in immunosuppressive patients। লিখতে হবে। 3 নাম্বার লিখো অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, লাংসে ইনফেকশন করে থাকে। 4 নাম্বার লেখো আরেকটা আছে আমাদের কিন্তু নিউমোসিস্টিস জিরোভেকি, এটাকে মাইক্রোলজি ফাঙ্গাসও বলা হয়, এটাকে আবার বলা হয় তোমার প্রোটোজোয়ার মধ্যেও কিন্তু বলে নিউমোসিস্টিস জিরোভেকি। আর একটা হলো তোমার মিউকোর ফাঙ্গাস, পেনিসিলিয়াম। 5-6টা বলে ফেললাম। These 5 and 6 also causes opportunistic infection in mycology। তাহলে তোমাদেরকে পয়েন্ট টাইটেল ধরে ধরে 2-3টা এক্সাম্পল দিবা। All examples will be included in this question। ওকে, আজকে এতটুকু পর্যন্ত রাখি। কালকে আমি তোমার মেনিনজাইটিস দিয়ে এই টার্মটা পড়াবো, খুবই ইম্পর্টেন্ট আগামী কালকে। রাইট 3 পজিটিভ এজেন্টস অফ মেনিনজাইটিস, কিন্তু কালকে একটু মেনিনজাইটিসটা নিয়ে আমি একটু আলোচনা করবো। হ্যাঁ, বড় টার্ম যেহেতু, মেনিনজাইটিসটা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম।